আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে লাইভ ক্লাসটা, আমি একটু আজকে সিকোয়েন্স বইয়ের যেটা আমি যে সিকোয়েন্স বা ধারাবাহিকতায় পড়াচ্ছিলাম, সেই ধারাবাহিকতাটা একটু পরিবর্তন করব। কেন পরিবর্তন করব? আমাদের যে আলো অধ্যায়গুলো আছে, এই আলো অধ্যায়ে গাণিতিক সমস্যাবলী একটু কম। নেই যে তা না, আছে, কিন্তু গাণিতিক সমস্যাবলীগুলো কম। কিন্তু স্থির তড়িৎ এবং চলতড়িতে আমাদের প্রত্যেকেরই অনেক সমস্যা থাকে, এক। আর দুই নম্বর হচ্ছে এখান থেকে না আসার মতো খুব দুর্দান্ত কিছু ম্যাথ হয়। সো আমি আসলে এই কারণে আজকে স্থির তড়িৎ দিয়ে শুরু করব। আমার লেকচার প্ল্যানটা আমি আপনাদেরকে বলি। আজকে আমি পুরো স্থির তড়িৎটা ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো। আজকে স্থির তড়িৎ পড়ানোর পরে নেক্সট ক্লাসে আমি পড়াবো আপনাদেরকে চলতড়িৎ। ওইখানে বর্তনী সমাধানের কিছু ব্যাপার থাকে। সো স্থির তড়িৎ চলতড়িৎ পড়াবো, তারপর হচ্ছে আলোতে যাব, কারণ আলোতে গাণিতিক সমস্যাবলী কম থাকে। এখন আমরা আসলে আজকে তাহলে আমাদের আজকের পড়া শুরু করে দেই। কিন্তু পড়ানো শুরু করার আগে প্রত্যেক ক্লাসের শুরুতে আমি কিছু কথাবার্তা বলি, আজকেও বলে নিচ্ছি। অনর্থক শুধু শুধু বেহুদা কোনো কমেন্ট করেন না, লাভ নাই। এক। দুই নাম্বার হচ্ছে পড়াটার দিকে মনোযোগ দেন, কোনো কিছু তুলতে হবে না, কারণ যারা আমার সঙ্গে ক্লাস করছেন তারা জানেন ক্লাসের শেষে আমি লেকচারের পিডিএফটা দিয়ে দেই। এটা হচ্ছে দুই। আর তিন নাম্বার হচ্ছে যদি কোনো জায়গায় না বুঝতে পারেন, তাহলে ক্লাসটা শেষ হওয়ার পরে ভিডিওটা যেহেতু গ্রুপে সেভ করা থাকবে, আর একবার একটু সময় নিয়ে দেখবেন। কারণ অনেক সময় সরাসরি যখন পড়াচ্ছি তখন বুঝতে কষ্ট হয়ে যায়, কারণ সব সময় পূর্ণ মনোযোগ থাকে না। তবে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কমেন্ট করার দিকে মনোযোগ না দিয়ে আপনারা পড়ার দিকে মনোযোগ দেন, যে কি পড়াচ্ছি কি বলতেছি। আপনারা যখন টাইপ করতে যান না, তখন আমি যে পড়াচ্ছি কিছু একটা সেটার দিকে মনোযোগ থাকে না, ফলে বোঝাটা কষ্টকর হয়ে যায়। সো মনোযোগটা থাকবে আমাদের পড়ার দিকে, অন্য কোনো দিকে না। তাহলে চলেন শুরু করব আমরা স্থির তড়িৎ দিয়ে। স্থির তড়িতে আমি আপনাদেরকে এই যে আপনাদের যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ছিল, এই স্থির তড়িতে আমি একটা ছোট্ট কোশ্চেন দিয়ে শুরু করব। এই কোশ্চেনটা হচ্ছে, দেখেন, আপনারা টোটাল 4 প্রকার মৌলিক বল পড়ছেন। 4 প্রকার মৌলিক বলের মধ্যে একটা ছিল মহাকর্ষীয় বল, একটা ছিল তড়িৎচুম্বকীয় বল, একটা ছিল সবল নিউক্লিয় বল, আর একটা ছিল দুর্বল নিউক্লিয় বল। সো গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স ছিল। এখন এর মধ্যে তড়িৎ চৌম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, শুধুমাত্র এই ফোর্সটাই একই সাথে আকর্ষণ এবং বিকর্ষণ করতে পারে। অন্য বাকি সকল ফোর্স হচ্ছে শুধুমাত্র আকর্ষণধর্মী, কিন্তু তড়িৎ চুম্বকীয় বলটা একই সাথে আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী। এখন প্রথম প্রশ্নটা আমার এইখানে, যে কেন সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এইটার কারণ কি? আমরা এটাকে একটা প্রপার্টি বা ধর্ম আকারে পড়ে আসছি, যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু অবশ্যই এটার পিছনে পদার্থবিজ্ঞানের কোনো একটা কারণ আছে। আমি এখন আপনাদেরকে শুরু করব ওটা দিয়েই, যে কারণটা কি সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করার আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করার। চলেন সেই কারণটা দিয়ে আমরা যাত্রা শুরু করি। দেখেন, যদি আমি দুইটা চার্জ নেই, দুইটা চার্জ আমার সমধর্মী হতে পারে, বিপরীতধর্মী হতে পারে। সো আমি দুইটা পজিটিভ চার্জ নিতে পারি, অথবা দুইটা নেগেটিভ চার্জ নিতে পারি, অথবা মিক্স আপ করতে পারি, যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ আমার হাতে আছে। সুতরাং আমি এখন যখন যাত্রা শুরু করব, দেখেন, ধরেন আমার এইখানে একটা চার্জ রাখলাম। এই চার্জটা হচ্ছে +10 কুলম্ব। এখানে আর একটা চার্জ রাখলাম। এই চার্জটা হচ্ছে +20 কুলম্ব। আবার এখানে একটা চার্জ রাখি, এই চার্জটাকে বলি +10 কুলম্ব। এইখানে একটা চার্জ রাখি, এটাকে বলি -20 কুলম্ব। এখানে একটা চার্জ রাখবো, এটাকে বলি -10 কুলম্ব। এটাকে বলি -20 কুলম্ব।
তাহলে দেখেন আমি তিনটা ভিন্ন ভিন্ন সিনারিও তৈরি করলাম, তিনটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন তৈরি করছি। এখন এই তিনটা ভিন্ন ভিন্ন সিনারিও বলি বা সিচুয়েশন বলি, এই সিচুয়েশনে কে কাকে আকর্ষণ করবে এবং কে কাকে বিকর্ষণ করবে সেটা আমরা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি। তাহলে এখন যখন এই যে আকর্ষণ বিকর্ষণের ব্যাপারটা আসতেছে, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। এইটা আমরা অ্যাকচুয়ালি পড়ে আসছি। আমি এখন আপনাদেরকে কারণটা দেখাইতে যাচ্ছি। সো ধনাত্মক চার্জ মানে অ্যাকচুয়ালি কি? ধনাত্মক চার্জ কিভাবে তৈরি হয়? একদম সহজ করে একটা এক্সাম্পল দেই। ধরেন সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম ধাতু থেকে একটা ইলেকট্রন যদি আপনি বের করে নিয়ে আসেন, তাহলে একটা সোডিয়াম আয়ন তৈরি হবে। তাহলে ধনাত্মক চার্জ মানে হচ্ছে যদি কারো কাছ থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসি, সে ধনাত্মক চার্জে রূপান্তরিত হচ্ছে। আর ক্লোরিন, এই ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটা হবে ক্লোরাইড আধান। সুতরাং আমার, যদি আমি ধনাত্মক চার্জ তৈরি করতে যাই, তাহলে ইলেকট্রনকে বিতাড়িত করতে হবে, ইলেকট্রনকে বের করে দিতে হবে। আর ঋণাত্মক চার্জ যখন তৈরি করব, তখন আমার ইলেকট্রনটাকে কি করতে হবে, যোগ করতে হবে। সো কোথাও যদি ইলেকট্রন যুক্ত হয় তাহলে হবে ঋণাত্মক আধান, আর যদি কোথাও থেকে ইলেকট্রনটাকে বের করে দেই তাহলে হবে ধনাত্মক আধান। এখন দেখেন, দুইটা ধনাত্মক আধান যদি মুখোমুখি আসে তখন কি হবে? আমার এখানে +10 কুলম্ব, +10 কুলম্ব আর +20 কুলম্ব। এখন এইখানে দুইটা আধান, এরা পরস্পরকে কেন বিকর্ষণ করবে? কারণ এই যে +10 কুলম্ব, এরও অ্যাকচুয়ালি ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন ঘাটতি। +20 কুলম্ব এরও কি ইলেকট্রন ঘাটতি আছে না? এখন যার ইলেকট্রন ঘাটতি আছে সে বাজার থেকে ইলেকট্রন খুঁজবে। এখন +10 কুলম্বের ইলেকট্রনের কি আছে, কমতি আছে, সে কি করতেছে, ইলেকট্রন খুঁজতেছে। এখন +10 কুলম্ব আর +20 কুলম্ব যদি কাছাকাছি আসে, দুইজনেরই ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে কেউ কি কাউকে আকর্ষণ করবে? আকর্ষণ করবে না। এই কারণে এরা প্রত্যেকে প্রত্যেককে বিকর্ষণ করবে। এইখানে তাহলে বলটা হবে কি ধর্মী, বিকর্ষণ ধর্মী। জিনিসটা এইভাবে চিন্তা করেন। আমরা ধনাত্মক আধানকে ইলেকট্রনের ছিনতাইকারী হিসেবে চিন্তা করি। ধনাত্মক আধান, তার ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে সে এখন বাজার থেকে কার কাছ থেকে ইলেকট্রন ছিনতাই করতে পারবে সেটা সে খুঁজতেছে। সুতরাং ধনাত্মক আধান ধরেন রাস্তায় বের হয়েছে যে আমি এখন ইলেকট্রন ছিনতাই করব, কাদের কাছ থেকে? মানুষজনের কাছ থেকে। এখন যদি দুই ছিনতাইকারী দূর থেকে দুই ছিনতাইকারীকে দেখে যে আমি জানি আমার ইলেকট্রন ছিনতাই করতে হবে, ওই বেটাও জানে আমারও ইলেকট্রন ছিনতাই করতে হবে, তাহলে দুইজন কি আর কাছাকাছি আসবে? দুইজনই তো ভয়ে দৌড়ে পালাবে, এই না, আমিও ছিনতাইকারী, ও বেটাও ছিনতাইকারী। আমি জিনিসটাকে আরেকবার একটু বুঝিয়ে বলতেছি। ধরেন আপনার ইলেকট্রন লাগবে, আরেকজনেরও ইলেকট্রন লাগবে, আপনি অলরেডি ঘাটতিতে আছেন, আপনার ইলেকট্রন কম আছে, আরেকজনের ইলেকট্রন ঘাটতি আছে। এখন দূর থেকে আপনি যদি দেখেন আরে ওই ব্যাটার কাছে তো কমতে আছে, ও তো আমার কাছ থেকে ছিনতাই করতে পারে, মানে আপনি দূরের থেকে যদি একটা ছিনতাইকারীকে দেখেন, তাহলে কি ছিনতাইকারীর কাছে যাবেন? অবশ্যই যাবেন না। আপনি কি করবেন? দৌড়ে পালাবেন। কারণ আপনি নিজে তো ছিনতাইকারী, এই জন্য আপনি জানেন ওই ব্যাটা আমাকে পাইলে আমার কাছ থেকেও নিয়ে নিতে পারে। এই কারণে যদি দুইটাই ধনাত্মকভাবে চার্জিত হয়, দুইজনেরই যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, তারা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে, আকর্ষণ কোনোদিনই করবে না। এখন যদি ঋণাত্মকভাবে চার্জিত হয়, ঋণাত্মকভাবে যখন চার্জিত হচ্ছে, তার মানে কি ইলেকট্রনের আধিক্য আছে, ইলেকট্রনের মধ্যে কি আছে, বেশি আছে। ইলেকট্রন যদি বেশি থাকে, তার ইলেকট্রনটাকে কি করতে হবে, ত্যাগ করতে হবে, ইলেকট্রনটাকে ছেড়ে দিতে হবে। এখন ইলেকট্রন ছাড়ার যদি সুযোগ সে না পায়, তাহলে তো সে বিকর্ষণ করবেই। দেখেন, আমার এখানে দুইটাই যদি ঋণাত্মক চার্জ থেকে থাকে, খেয়াল করেন, দুইটাই ঋণাত্মক চার্জ, একটা -10 কুলম্ব আর একটা -20 কুলম্ব। এইদিকে তাকান, এইখানেও ইলেকট্রনের আধিক্য আছে,
এখানেও ইলেকট্রন আধিক্য আছে, দুইজনেরই ইলেকট্রন বেশি। এখন যদি দুইজনেরই ইলেকট্রন বেশি থাকে, দুইজনই কি চাচ্ছে, বেশি ইলেকট্রন ছেড়ে দিয়ে একটু হালকা হইতে চাচ্ছে। যার ইলেকট্রন বেশি সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চায়। সো এখন তাহলে দেখেন, এই যে দুইজনই ইলেকট্রন ছাড়তে চায়, কিন্তু -10 কুলম্ব কি -20 কুলম্বের কাছে ইলেকট্রন ছাড়তে পারবে? পারবে না তো। সুতরাং যেহেতু -10 কুলম্ব -20 কুলম্বের কাছে ইলেকট্রনটা ছাড়তে পারবে না, সেহেতু আবারও সে ওরে দেখে দূরে পালাবে যে ভাই তোমার কাছে এসে আমার কোনো লাভ নাই, কারণ তোমাকে ইলেকট্রন দিতে পারবো না। ও বলবে আরে ধুর 10 কুলম্ব, তুই বেটা তো ইলেকট্রন নিবি না, তাহলে যা দূরে থাক। সো একে ছেড়ে দূরে চলে যাবে। কিন্তু যদি একজনের আছে হচ্ছে ঘাটতি, দেখেন একজনের আছে ঘাটতি, এখানে ইলেকট্রন ঘাটতি, এখানে ইলেকট্রন আধিক্য, দূর থেকে দুইজন দুইজনকে দেখছে, দেখেন +10 কুলম্ব দেখতেছে, ওই যে -20 কুলম্ব ওর কাছে ইলেকট্রন বেশি আছে, আর -20 কুলম্ব দেখতেছে +10 কুলম্ব ওর ইলেকট্রন লাগবে। সো একজন তখন আরেকজনের দিকে দৌড়ে আসবে, বাবা আসো কাছে আসো, তোমাকে কিছু ইলেকট্রন দেই। আরেকজন বলবে দাও দাও আমাকে কিছু ইলেকট্রন দাও, আমার ইলেকট্রনের ঘাটতি পড়ে গেছে। তাহলে খেয়াল করেন, এই কারণে ঋণাত্মক চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। সরি, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, আর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। এটা ছিল কারণটা। এখন খেয়াল করেন, এইখানে আমি নেক্সট একটা কোশ্চেন করব, জেনারেল কোশ্চেন। আসলে 1 কুলম্ব চার্জ মানে কত চার্জ, এটা একটু আপনাদের বুঝতে হবে। আপনাদের কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার না করলে আমি পরে যে পড়তে সমস্যা হয়ে যায়। 1 কুলম্ব চার্জ মানে আসলে কতগুলি চার্জ, 1 কুলম্ব চার্জ কতগুলি চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব চার্জ থাকে একটা ইলেকট্রনে। এবার তাহলে 1 কুলম্ব চার্জ থাকবে কতগুলো ইলেকট্রনে? 1/1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রনে। অবস্থা বুঝতেছেন? মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 10⁻19 / 1.6 ইলেকট্রনে। এখন তাহলে 10/1.6 ইন্টু 10⁻18, মানে 100/16 ইন্টু 10⁻18। এখন 100/16 যদি করি, 4 দ্বারা ভাগ করে দিলে 4×25 100, 4×4 16, 25/4 ইন্টু 10⁻18, 4×6 24, 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন। খেয়াল করেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় 1 কুলম্ব চার্জ মানে কতগুলো ইলেকট্রনের আধিক্য বা ঘাটতি, তখন কিন্তু এইভাবে ক্যালকুলেশনটা করতে পারবেন যে আমার 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব চার্জ থাকবে মাত্র একটা ইলেকট্রনে, তাহলে 1 কুলম্ব চার্জ থাকে কতগুলো ইলেকট্রনে? 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রনে 1 কুলম্ব চার্জ থাকে। সো আশা করি এইটা ইনশাল্লাহ আপনারা সবাই বুঝে গেছেন। এখন তাহলে আমার 1 কুলম্ব ধনাত্মক চার্জ কোথাও আছে মানে কি? কোথাও 1 কুলম্ব ধনাত্মক চার্জ আছে। আপনি 1 কুলম্ব ধনাত্মক চার্জ তৈরি করছেন, 1 কুলম্ব ধনাত্মক চার্জ। এইটার মানে হচ্ছে 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন বের করে দেওয়া হয়েছে। এতগুলা ইলেকট্রন আপনি সিস্টেম থেকে বাইর করে দিছেন যে যা বেটা ফুট, তোদের দরকার নাই। এখন
আর হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক চার্জের জায়গায় যদি 1 কুলম্ব ঋণাত্মক চার্জ বলি, তার মানে 6.25 ইন্টু 10^18 ইলেকট্রন অতিরিক্ত এসেছে। সো আশা করি অ্যাকচুয়ালি চার্জ কিভাবে তৈরি হয় সেটা বুঝে গেছি আমরা, যে এইভাবে চার্জ তৈরি হয়, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ এভাবে তৈরি হওয়া হচ্ছে। এখন নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে দুইটা ভিন্ন চার্জকে যদি একত্রিত করি তাহলে কি ঘটবে। ধরেন আমি এইখানে একটা গোলক নিলাম, এটা একটা চার্জিত গোলক, এটা একটা চার্জিত গোলক। এই চার্জিত গোলকে +10 কুলম্ব চার্জ রাখা। এই পাশে দ্বিতীয় একটা চার্জিত গোলক নিলাম, এই চার্জিত গোলকে আমি রাখবো -6 কুলম্ব চার্জ। তাহলে এটা আরেকটা চার্জিত গোলক। দুইটা চার্জিত গোলকের একটায় +10 কুলম্ব চার্জ রাখা আর একটায় -6 কুলম্ব চার্জ রাখা, এদেরকে একটা তার দিয়ে সংযুক্ত করব। একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করলাম, এই যে একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করলাম। এখন প্রশ্নটা করা হলো কিছু সময় পর পরিবাহী তারটি খুলে ফেললে উভয় গোলকে কত চার্জ জমা থাকবে। আমরা যদি একটা সময় পরে তারটাকে খুলে ফেলি তাহলে উভয় গোলকে কতটুকু চার্জ জমা থাকবে, এটা আপনাকে জিজ্ঞেস করা হলো। এখন দেখেন আমরা শুরুতেই এই গোলক দুইটা একই রকম আইডেন্টিক্যাল বা একই রকম গোলক ধরে নিব। এইটা হচ্ছে গোলকদ্বয় একই রকম, তার মানে তাদের আকার এক, আকৃতি এক, একই পদার্থের তৈরি, সবকিছুই তাদের এক। এখন একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এই গোলকদ্বয় আইডেন্টিক্যাল সেহেতু আমি এই গোলক দুইটার মধ্যে যখন চার্জ আদান প্রদান হবে, আদান প্রদান হওয়ার পরে কি হবে সেটা দেখাচ্ছি। দেখেন আমার গোলকদ্বয়ের মধ্যে চার্জের যে আদান প্রদানটা হবে, এখানে ছিল +10 কুলম্ব, এখানে ছিল -6 কুলম্ব। আমি তার দিয়ে সংযুক্ত করতেছি, খেয়াল করেন। তাহলে এই -6 কুলম্ব থেকে ইলেকট্রন এই দিকে আসবে, -6 কুলম্ব থেকে ইলেকট্রন কি করবে এই দিকে আসবে। ইলেকট্রন আসার পরে এইখানে +4 কুলম্ব হলো, এখানে কি হয়ে যাবে 0 কুলম্ব হবে। জিনিসটা খেয়াল করেন, একজনের ইলেকট্রন আধিক্য আছে, আরেকজনের ইলেকট্রন ঘাটতি আছে, সুতরাং কি হবে -6 কুলম্বটা +10 কুলম্বে আসলো, তাহলে 0 কুলম্ব আর +4 কুলম্ব হয়েছে। এরপরে কি হবে সেটা হচ্ছে মজার, দেখেন +4 কুলম্ব তার কি ইলেকট্রন বেশি আছে না কম আছে, +4 কুলম্ব মানে হচ্ছে এর আছে ইলেকট্রন আধিক্য, এটা হচ্ছে ইলেকট্রন এখনো ঘাটতি আছে, এটা হচ্ছে ইলেকট্রন ঘাটতি, আর এটা হচ্ছে নিউট্রাল হয়ে গেছে, নিরপেক্ষ হয়ে গেছে। এখন যেটা হবে যার ইলেকট্রন ঘাটতি আছে সে এখন আবার আরো ইলেকট্রন টেনে বের করে নিয়ে আসবে। সো এখান থেকে ইলেকট্রন টেনে বের করলে এটার ইলেকট্রন ঘাটতি হয়ে যাবে +2 কুলম্ব আর এর ঘাটতি কমে হবে +2 কুলম্ব। তাহলে চূড়ান্ত পর্যায়ে যে আমার অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম হচ্ছে। দেখেন
ইলেকট্রনটা প্রথমে -6 কুলম্ব থেকে +10 কুলম্বের দিকে আসতে শুরু করলো। শুরুতে আমার একটা ব্যালেন্সে আসবে যে -6 কুলম্বটা 0 কুলম্বে আসছে, কিন্তু -6 কুলম্বটা 0 কুলম্বে আসার পরেও বাম দিকের যে গোলকটা আছে এই গোলকে +4 কুলম্ব আছে। +4 কুলম্ব মিন্স ওর এখনো কিন্তু ইলেকট্রন কি আছে, ডেফিসিট আছে, ইলেকট্রন কম আছে। তাহলে যার ইলেকট্রন কম আছে সে আরো বেশি ইলেকট্রন কি করবে, টেনে বের করবে। সো ইলেকট্রন যখন টেনে বের করবে তখন এক সময় যে দুইজনের মধ্যেই +2 কুলম্ব করে চার্জ জমা থাকবে। ওকে, এখন দেখেন আমরা এখানে এই যে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউটেড হয় এই ডিস্ট্রিবিউশনটা বুঝে গেলাম, চার্জের ডিস্ট্রিবিউশনটা বুঝে গেছি। এবার যাব আমরা তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্যে। আমরা তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য কি সেটা দেখব। সো তড়িৎ বল ও প্রাবল্য। ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ইন্টেন্সিটি। এখন আমরা বল পড়ে আসছি F ইকুয়ালস টু 1K Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর প্রাবল্য পড়ে আসছি E ইকুয়ালস টু KQ বাই আর স্কোয়ার। যদি সমধর্মী চার্জ হয় বিকর্ষণ বল, রিপালশন। আর বিপরীতধর্মী চার্জ হলে আকর্ষণ বল। এটা হবে আকর্ষণ, অ্যাট্রাকশন। সো যদি সিমিলার চার্জ হয় তাহলে সিমিলার চার্জ হলে অ্যাকচুয়ালি এটা একটা একটাকে রিপালস করবে, আর যদি অপোজিট চার্জ হয় তাহলে তারা একটা একটাকে অ্যাট্রাক্ট করবে। ওকে, এখন দেখেন আমরা এখানে যে কাজটা করব, প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন এইখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে আমি একটা পজিটিভ চার্জ রাখলাম +Q। তাহলে পজিটিভ চার্জ থেকে যে ফিল্ড লাইন বা বলরেখাগুলা বের হয়ে আসবে, ফিল্ড লাইন বা বলরেখা পজিটিভ চার্জ থেকে কি হয়, বের হয়ে আসে। সো এই যে অ্যারোগুলা দেখাচ্ছি এটা হচ্ছে তড়িৎ বলরেখা, ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন্স। আর যদি নেগেটিভ চার্জ হয় -Q, তাহলে এটার জন্য ফিল্ড লাইনগুলো কি করবে, ভিতরে ঢুকবে। দেখেন ফিল্ড লাইনের ডেফিনেশনটা কি ছিল, যে একক ধনাত্মক আধান ইউনিট পজিটিভ চার্জ যে পাথ বা যে পথে ট্রাভেল করবে সেটাই হচ্ছে কি আমার বলরেখা বা ফিল্ড লাইন। এখন এইখানে খেয়াল করেন আমার এইখানে তাহলে নেগেটিভ চার্জের জন্য সবসময় ফিল্ড লাইনগুলো কি হবে, ইন হবে, আর পজিটিভ চার্জের জন্য ফিল্ড লাইনগুলো কি হবে, আউট হবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের আমরা শুরুই করব হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি বা প্রাবল্য দিয়ে। সো ইন্টেন্সিটি বা প্রাবল্য দিয়ে আমরা শুরু করব। ওকে, খেয়াল করেন শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু, জিরো ইন্টেন্সিটি।
or neutral point। দেখেন নিরপেক্ষ বিন্দু কাকে বলে বা নিউট্রাল পয়েন্ট কাকে বলে সেটা দেখি। নিউট্রাল পয়েন্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড এর যে বিন্দুতে যে কোনো চার্জ রাখা হোক না কেন তা কোনো বল অনুভব করে না। তড়িৎ বল শূন্য, তাকে নিরপেক্ষ বিন্দু বলে। সো আমার যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্র বা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ রাখি, যে চার্জই রাখি না কেন সে যদি জিরো ফোর্স ফিল করে, ওইটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ বিন্দু বলবো। দেখেন আমার যদি কোথাও ইটা জিরো হয়, ধরেন কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে ই ইকুয়ালস টু জিরো হলে ওই বিন্দুতে কিউ পরিমাণ চার্জ রাখা হলে সেটি যে বল অনুভব করবে তা F ইকুয়ালস টু কিউ ইন্টু ই, কিউ ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো। সো এইখানে এই যে ছোট কিউ দেখতেছেন, এই ছোট কিউ এটাকে বলা হচ্ছে টেস্ট চার্জ। সো আমি কোনো একটা বিন্দুতে একটা চার্জ রেখে যদি তার বিহেভিয়ার বা তার আচরণ দেখি, যে চার্জটাকে আমরা রাখবো তাকে বলা হচ্ছে কি? টেস্ট চার্জ। তাহলে আমি যখন এই ছোট কিউ পরিমাণ চার্জ টেস্ট চার্জটা রাখবো, তখন সেটা যে বল অনুভব করবে সেটাই কি? শূন্য বল যদি হয় তাহলে ওই বিন্দুটাকে কি বলবো আমরা? নিরপেক্ষ বিন্দু বলবো। এখন এই যে নিরপেক্ষ বিন্দুটা, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে হাউ টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্ট আমরা কিভাবে খুঁজে বের করব সেটার দিকে মনোযোগ দেই। ওকে, তাহলে ধরেন যদি দুইটা সমধর্মী চার্জ হয়, ধরেন এইখানে একটা চার্জ আছে, এটা প্লাস কিউ ওয়ান, এখানে একটা চার্জ আছে, এটা প্লাস কিউ টু, অথবা এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে মাইনাস কিউ ওয়ান, এইখানে একটা চার্জ আছে, এটা মাইনাস কিউ টু। তাহলে সমধর্মী চার্জ, একই রকম চার্জ, ঠিক আছে? তাহলে একই ধর্মের যদি চার্জ হয়, একই রকমের চার্জ হয়, সেক্ষেত্রে কি হবে দেখেন। আমি এই দুইটার কানেক্টিং যে লাইন বা সংযোগ রেখা, এখানে ধরেন কানেক্টিং লাইন বা সংযোগ রেখার উপরে যাই, ধরে নেই কিউ ওয়ান এবং কিউ টুর মাঝখানের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হচ্ছে ডি। কিউ ওয়ান কিউ টুর মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে ডি, এই ডিস্টেন্স হচ্ছে ডি। এখন আমি এইখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখবো, প্লাস 1 কুলম্ব। কেন প্লাস 1 কুলম্ব রাখবো? কারণ আমি এখানে ইন্টেন্সিটি বা প্রাবল্য দেখতে চাই। এখন দেখেন একটু আগে যাই, একটু আগে যাব, পজিটিভ চার্জের জন্য বলরেখাটা কি বাইরে বের হয়ে আসে না? তাহলে পজিটিভ চার্জের জন্য যে ফিল্ড লাইনগুলো, এগুলো আউটওয়ার্ডস বা বাইরের দিকে। সুতরাং এই যে পজিটিভ চার্জ প্লাস কিউ ওয়ানের জন্য এই প্লাস 1 কুলম্ব পয়েন্টে যে ইন্টেন্সিটি, বলরেখা কোন দিকে? ডান দিকে, বাইরের দিকে। তাহলে এটা হচ্ছে ই ওয়ান।
আর প্লাস কিউ টু এর জন্য ই টুটা হচ্ছে বাম দিকে, পজিটিভ চার্জের জন্য বলরেখা বাইরের দিকে। অন্যভাবে চিন্তা করেন, এই যে প্লাস কিউ ওয়ান এটা ধনাত্মক চার্জ, প্লাস অন কুলম্ব এটাও ধনাত্মক চার্জ, একটা ধনাত্মক চার্জকে আর একটা ধনাত্মক চার্জ কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। এখন যদি বিকর্ষণ করে প্লাস ওয়ান কুলম চার্জকে কিউ ওয়ান, তাহলে বিকর্ষণ করলে কোন দিকে করবে, ডান দিকে করবে। সুতরাং বিকর্ষণ করলে যদি ডান দিকে করে, ই ওয়ানটা কোন দিকে, ডান দিকে, আর ই টু কোন দিকে, বাম দিকে। সিমিলারলি এইখানে আমি যদি একটা টেস্ট চার্জ প্লাস ওয়ান কুলম চার্জ রাখি, এই যে প্লাস ওয়ান কুলম চার্জটা এখানে টেস্ট চার্জ, এই যে প্লাস ওয়ান কুলম চার্জ এইটাকে বলা হচ্ছে পরীক্ষামূলক চার্জ বা টেস্ট চার্জ। সুতরাং এখন টেস্ট চার্জ যদি হয় প্লাস ওয়ান কুলম্ব, এই কিউ ওয়ানটা প্লাস ওয়ান কুলম্বকে কি করবে, আকর্ষণ করবে, কোন দিকে আকর্ষণ করবে, তার নিজের দিকে, এটা হচ্ছে ই ওয়ান। আর কিউ টু প্লাস ওয়ান কুলম্বকে আকর্ষণ করবে এই দিকে, তাহলে এটা কি, ই টু। সুতরাং এখন আমার যদি এই যে দূরত্বটুকু বাম পাশ থেকে এই দূরত্বটুকু এক্স হয়, এটা এক্স, তাহলে এই দূরত্বটুকু কত, ডি মাইনাস এক্স। এখন খেয়াল করে দেখেন দুইটা প্রাবল্য একই দিকে না বিপরীত দিকে, দুইটা প্রাবল্য বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে যদি দুইটা প্রাবল্য হয়ে থাকে, সেক্ষেত্রে আমার দুইটা প্রাবল্যের মান যদি সমান হয়, ই ওয়ান সমান ই টু হয়, তাহলে আমরা লব্ধি বা আলটিমেট ফাইনাল যে ইন্টেন্সিটি সেটা কত পাবো, জিরো পাবো। চূড়ান্ত প্রাবল্য তখন জিরো পাবো। তাহলে ই ওয়ান সমান কে ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর ই টু হচ্ছে কে কিউ টু ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। সো এখান থেকে কিউ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কিউটি ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার পাবো। এটাই হচ্ছে শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু বের করার উপায়। সো কোথাও যদি আমার দুইটা চার্জ দিয়ে, দুইটা সমধর্মী চার্জ দিয়ে বলে এদের জন্য কোথায় প্রাবল্য শূন্য হবে, তখন আমরা যেটা করব সিম্পলি কিউ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কিউ টু বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। চলেন একটা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসটা আরও সহজ এবং ক্লিয়ার হয়ে যাবে। ধরেন কোথাও একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ রাখলাম 16 কুলম্ব, প্লাস 16 কুলম্ব, এখানে একটা চার্জ রাখলাম প্লাস 25 কুলম্ব, এদের মধ্যবর্তী দূরত্ব বললাম 4 মিটার, এই যে মাঝখানের দূরত্ব 4 মিটার। জিজ্ঞেস করা হলো 16 কুলম্ব থেকে কত দূরত্বে শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমার এই প্রশ্নের অ্যাকচুয়ালি অ্যান্সার দিতে হবে। সো কে কিউ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে কিউ টু ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে 16/x স্কোয়ার ইকুয়ালস টু 25/4 মাইনাস এক্স হোল স্কোয়ার। 4/x ইকুয়ালস টু 5/4 মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমি পাবো 4 4 16 মাইনাস 4x ইকুয়ালস টু 5x। একটা জিনিস খেয়াল করেন, এইখানে প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার দেখেন আমি কেন এখানে বর্গ তুলে দিছি কিন্তু প্লাস মাইনাস দেই নাই, এটা হচ্ছে কোশ্চেন। আমরা বর্গ তুলে দিছি কিন্তু কেন প্লাস মাইনাস দেই নাই সেটা বুঝিয়ে বলতেছি। 9x ইকুয়ালস টু 16 और x এর ভ্যালু 16/9 মিটার, যে আমার 16 কুলম্ব থেকে 16/9 মিটার দূরত্বে আমি প্রাবল্যটা কি পাবো, শূন্য পাবো। আচ্ছা, এই ম্যাথটা হলো। আমি অনেকক্ষণ ধরে আপনাদের গ্রুপে খেয়াল করতেছিলাম, আমি শুরুতে একটা কথা বলছি যে আমি যখন পড়াবো আপনারা পড়ার দিকে মনোযোগ দেন,
জাস্ট লুক অ্যাট দিস। আমি আপনাদেরকে পড়াচ্ছি, এই যে এখানে আমার আরেকটা উইন্ডোতে পুরা জিনিসটা খোলা, আমি প্রত্যেকটা কমেন্ট পড়তেছি। সো এই যে আপনাদেরকে পড়াচ্ছি, আমার সামনে যেমন একটা মনিটর আছে, পাশে আমার ম্যাক খোলা আছে, আমি ম্যাকে দেখতেছি কি হচ্ছে না হচ্ছে। সো আমি এইখানে কিছু জিনিস দেখলাম অবজেকশনেবল, ক্লিয়ারলি অবজেকশনেবল। আমি স্ট্রেট নাম বলতেছি, হুইচ আই হেট। মানে হচ্ছে খুব সম্ভবত এই আইডিটা কে, এই আইডির নামটা হচ্ছে মোহাম্মদ শাহজালাল আঞ্জুম অক্সিজেন। আমি সানরাইজ গ্রুপকে বলবো এই শাহজালাল আঞ্জুম অক্সিজেনকে গ্রুপ থেকে বের করে দিতে। কেন বের করে দিতে বলবো? আপনি ডিস্ট্র্যাক্ট করতেছেন এখানে বাচ্চাদেরকে। এখানে এটা পড়ার জন্য আসছেন, এবং আমি শুরুতেই বলছি আই এম ভেরি রাফ অ্যান্ড স্ট্রিক্ট ইন সাম কেসেস। দিস ইজ এ গ্রুপ টু স্টাডি। আমি এখানে আপনাদেরকে পড়াতে আসছি। কে মায়ের আইডি চালায়, কে কি করে সেটা নিয়ে কমেন্ট করতে তো আমি আপনাকে বলি নাই। আমি ক্লাসের শুরুতে বলছি পড়ার দিকে মনোযোগ দেন। সো আমি যেহেতু অ্যাডমিন নাই, আমি আপনাকে ব্লক করতে পারতেছি না, বাট আমি সানরাইজ গ্রুপকে বলে দিব যাতে আপনাকে গ্রুপ থেকে বহিষ্কার করা হয়। বিকজ পড়তে আসছেন, গ্রুপে মজা করতে আসেন নাই। আমি পড়াচ্ছি কষ্ট করে, পড়ার দিকে মনোযোগ দেন। সো বি ভেরি রেসপেক্টফুল টু আদার্স। আপনি অন্যদেরকে অসম্মান করতেছেন। অসম্মান করে কেউ বড় হয় না ভাইয়া। সো আমি আপনাকে বকতেছি এই কারণে, বিকজ ইউ হ্যাভ টু বি ভেরি রেসপেক্টফুল টু আদার্স। আপনি আরেকজনকে বলছে মায়ের আইডি চালান। আমার কথা বলি, আমি এসএসসি পাশ করা পর্যন্ত মায়ের আঁচল থেকে বেরোই নাই। আমার বাসার 10 মিটারের বেশি দূরত্বে যাওয়ার জন্য আমি আমার মায়ের পারমিশন সিক করতাম। ইভেন আমি আমার বাসায় যদি রুম থেকে বাথরুমে যেতাম, আম্মুকে বলতাম আম্মু আমি কিন্তু গোসল করতে ঢুকতেছি, আমার খুঁজো না। সো দ্যাট ওয়াজ মি, দ্যাট ইজ রেসপেক্ট। সো আজকে আমার এত বয়স, আমি 34 ইয়ার্সেও আমি আমার মাকে ফোন দিয়ে এখনো পারমিশন সিক করে আম্মু আমি এই কাজটা করবো, আমি কি করতে পারি? তাতে কি আমার কোনো কিছু আটকাচ্ছে? আটকাচ্ছে না। অ্যান্ড আই হ্যাভ সিন আদার্স। আমার যে সকল বন্ধু বান্ধবগুলা নর্ডেম কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয় যেগুলো ছিল, আমার সঙ্গেই ক্লাসমেট ছিল, পোপেল কল্লোল হেলাল এরা আমার সঙ্গেই ছিল। আমাদের সময় ব্যাচের ফার্স্ট বয় ছিল হচ্ছে খুব সম্ভবত পোপেল ছিল ফার্স্ট, সেকেন্ড ছিল কল্লোল, থার্ড ছিল আমাদের সময় হচ্ছে রাজীব। আমি দেখতাম এরা বাবা মায়ের প্রতি কতটুকু রেসপেক্টফুল, হাউ দে ট্রিট দেয়ার প্যারেন্টস। সো কেউ একজন তার মায়ের আইডি চালায়, দ্যাট ইজ হি ইজ রেসপেক্টিং হিজ মম। আমি জিনিসটাকে পজিটিভলি নেই নাই, এবং এই জন্য আমি ক্ষিপ্ত হয়েছি। আমি সাধারণত রাগ করি না, কিন্তু যদি কেউ বাবা মাকে রেসপেক্ট না করেন তার প্রতি আমি ক্ষিপ্ত হই। বিকজ যে তার বাবা মাকে রেসপেক্ট করতে পারে না, তার কোনো দাম আমার কাছে নেই, একদম জিরো ভ্যালু আপনার। সরি টু সে লাইক দিস। আপনি অনেক ভালো ছাত্র হয়েছেন, যান আপনার রেজাল্ট ধুয়ে আপনি সারা জীবন পানি খান। আপনার বাপ মাকে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে শ্রদ্ধা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ছাত্র যতই ভালো হন আপনার বেইলই নাই, একদম জিরো বেল। আর যে নিজের বাবা মাকে রেসপেক্ট করে সে আরেকজনের বাবা মাকে বিন্দু মাত্র ছোট করতে পারে না। সে প্রতিটা বাবা মাকে রেসপেক্ট করবে, দুনিয়ার প্রত্যেকটা বাবা মাকে রেসপেক্ট করবে। বিকজ প্যারেন্টস আমাদের জন্য কি করে সেটা আপনি বড় হওয়ার পরে টের পাবেন, রাইট নাও পাবেন না। সো অনেকক্ষণ বকে ফেললাম। আমি আবার বলতেছি, যে এই কাজগুলো করছেন, ট্রাই টু গেট রিফর্মড। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি রিফর্মড হন। আমি রাগ করে বলছি আপনাকে গ্রুপ থেকে বের করে দিতে বলবো, এটা আমি করতে বলবো না। এটা আউট অফ অ্যাঙ্গার আমি বলছি, কারণ দেখে আমি ক্ষিপ্ত হয়েছি, এই জন্য বলছি। সো সাধারণত আমি কারো নাম ধরে কথা বলতে চাই না, কিন্তু আমি এই কমেন্টটাই বিরক্ত হয়ে বলছি। সো প্লিজ পড়ালেখার দিকে মনোযোগ দিবেন, বাবা মারকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাহলে ইনশাল্লাহ লাইফে অনেক দূর যাবেন। কত দূর যাবেন ইউ ক্যান্ট ইমাজিন। আর যদি ভাবেন ওরে আমি তো গোল্ডেন এ প্লাস পাইছি রে কি হয়ে গেছে, কচুটা হবে। লাইফ ইজ এ লং রেস। লাইফ খালি এসেছিল একটা এ প্লাস না, গোল্ডেন এ প্লাস পেয়ে পা মাটি থেকে যদি আকাশে ওরে, ইউ আর গন কেস। জাস্ট কলেজে ভর্তি হন, তারপর 2 দিন পরে টের পাবেন কে কত ভালো স্টুডেন্ট। এবং আরেকটা জিনিস বলে রাখি, কথা যেহেতু বলতেছি কিছু কথা বলি, না বললে হবে না, শুনতে হবে আপনাদেরকে। অবভিয়াসলি আপনাদেরকে শুনতে হবে। কেন শুনতে হবে ভাইয়ারা, আপুরা? ভাইয়া আপু দুইজনই বোধহয় মিলে আছেন সবাই। কেন কথাগুলো শুনতে হবে সেটাও আমি বুঝিয়ে বলতেছি। স্টুডেন্ট তো আমরাও ছিলাম। আমি নিজে নর্ডেম কলেজ স্টুডেন্ট ছিলাম, আমি বুয়েটে পড়ে আসছি, আমি আইবিএতে পড়ে আসছি। আমি লাইফে 3টা অ্যাডমিশন টেস্ট দিছি, 3টা। একটা হচ্ছে বুয়েটে দিছি, একটা দিছি মেডিকেলে, আর বুয়েট থেকে পাশ করার পরে আইবিতে আমি অ্যাডমিশন টেস্ট দিছি। 3টা অ্যাডমিশন টেস্ট আল্লাহর মতো আমি খুব সাকসেসফুলি উত্তীর্ণ হয়েছি। এখন যদি আমি অহমিকা করি সেটা নিয়ে, ওরে আমি সেরকম স্টুডেন্ট রে, তুই কি হইছস রে, তাহলে আজকে ভাইয়া আমি এখানে থাকতাম না, আমি হারিয়ে যেতাম। সো
কখনো এই কাজটা করবেন না। আপনার রেজাল্ট ভালো হয়েছে, সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার প্রতি। এটা নিয়ে আপনি খুশি হবেন যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এটা অ্যাচিভ করছি, বাট সেটা নিয়ে অহংকার করবেন না। ডোন্ট ডু ইট। বিকজ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা যদি নারাজ হন, আপনার এই অ্যাচিভমেন্ট তুলে নিতে পারেন। আপনি কিছু অ্যাচিভ করেন নাই, আল্লাহ তাআলা আপনাকে দিছে, আপনি চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আপনাকে রেজাল্ট দিছে। হোয়াট হ্যাপেন, মানে হচ্ছে যদি এরকম হয় আপনার পরবর্তী পরীক্ষাটার সময় আপনি অসুস্থ হন, ডু ইউ নো দ্যাট? আপনি কি জানেন? আপনি খুব ভালো স্টুডেন্ট, ফাটায়া পড়তেছেন, আরে আমি তো ম্যাথ অলিম্পিয়াডে ফার্স্ট, ফিজিক্স অলিম্পিয়াডে ফার্স্ট, ভাই আপনার কথার কোনো বেইলই নাই, আমি তো সেই রকম জিনিস। হ্যাঁ আপনি জিনিস মানি ভাইয়া, কিন্তু উপরে একজন আছে, হি ইজ অলওয়েজ অবজার্ভিং ইউ, অবজার্ভিং আস। আল্লাহ না করুক কোনো কারণে আপনার কোনো একটা মেজর এক্সামের আগে আপনার শরীর খারাপ, আপনি কত ভালো ছাত্র সেটা তখন কই যাবে? নর্দমায় যাবে। সো এই জন্যই বলতেছি, কথাগুলো আমি একটু বকা সুরে বলতেছি আপনাদেরকে, বিকজ সামটাইমস উই নিড টু বি হার্ড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড সাম থিংস। প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। সো ভাইয়া যাকে বলছি, ওই যে নাম কি যেন ছিল, অক্সিজেন নাকি, আই এম ভেরি সরি যে আপনাকে আমার বকতে হইলো, কিন্তু ভাইয়া প্লিজ রিফর্ম ইউর সেলফ। আপনি আপনাকে শুধরে আনান ভাইয়া, কারণ লাইফে অনেক দূর যাইতে হবে। ভুল মানুষই করে, আপনি ভুল করে ফেলছেন একটা, এই ভুলটা আর করেন না ভাইয়া, এবং ফিউচারে সবার প্রতি রেসপেক্টফুল থাকবেন। চলেন পড়ালেখায় ফিরি। ওকে, সরি আপনাদের টাইম নষ্ট করলাম। এখন আসেন, আমরা শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু দেখতেছিলাম কিসের জন্য? এই নিরপেক্ষ বিন্দুগুলা আমরা যখন দেখলাম, এটা হচ্ছে যদি সমধর্মী চার্জ হয়। এখন আসেন বিপরীতধর্মী চার্জ হলে কি হবে সেটা বুঝি আমরা। চলেন আমরা বিপরীতধর্মী চার্জের জন্য দেখব কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। তাহলে বিপরীতধর্মী চার্জের জন্য নিরপেক্ষ বিন্দু, সো নিউট্রাল পয়েন্ট ফর অপোজিট চার্জ। তাহলে আপনার যদি বিপরীতধর্মী দুইটা চার্জ হয়, সেটার জন্য নিরপেক্ষ বিন্দু কি হবে? দেখেন এটাকে ধরেন, এখানে একটা পজিটিভ চার্জ রাখছি +10 কুলম্ব, এখানে আমি একটা নেগেটিভ চার্জ রাখছি, এই নেগেটিভ চার্জটা রাখলাম ধরেন -20 কুলম্ব, এখানে নেগেটিভ রাখলাম -20 কুলম্ব। এখন যদি বিপরীতধর্মী চার্জ হয়, আচ্ছা শাহজালাল আঞ্জুম ভাইয়া ঠিক আছে, মানে হচ্ছে আমি আপনার সরিটাকে টেক করতেছি, সমস্যা নেই। আমি তো বললামই ভাইয়া যে আমার আসলে বকাটা উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি না আসলে বাবা মায়ের প্রতি ভাইয়া ডিসরেসপেক্টটা সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট লাগে। কেউ যদি কারো বাবা মাকে ভাইয়া ছোট করে, তাহলে আমি মানে হচ্ছে খুব কষ্ট পাই ভাইয়া। এই জন্য আপনাকে বুঝিয়ে বললাম আপনাদের বয়স কম, আপনাদের মানে হচ্ছে শেখার আছে অনেক কিছু। সো আপনারা শিখেন। ওকে, চলেন আমরা ম্যাথটুকু করি। দেখেন বিপরীতধর্মী চার্জের জন্য নিরপেক্ষ বিন্দু বের করব। একটা +10 কুলম্ব চার্জ আছে, আর একটা হচ্ছে -20 কুলম্ব চার্জ আছে। তাহলে +10 আর -20 এই দুইটার জন্য কোথায় নিরপেক্ষ বিন্দু পাবো সেটা আমরা এখন দেখব। সো একটা জিনিস খেয়াল করেন, আমি যদি ভিতরে থাকি, সবাই একটু খেয়াল করেন, এখন যদি ভিতরে কোনো একটা বিন্দুতে যাই, ভিতরে একটা বিন্দুতে যাই, এই বিন্দুতে একটা +1 কুলম্ব টেস্ট চার্জ রাখি, এই +1 কুলম্ব টেস্ট চার্জকে অ্যাকচুয়ালি এই যে +10 কুলম্ব চার্জ সে কি করবে? বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করবে? ডান দিকে। তাহলে এটা হচ্ছে ডান দিকে বিকর্ষণ করবে।
আবার -20 কুলম্ব চার্জ +1 কুলম্বকে ডান দিকে আকর্ষণ করবে, তাহলে দুইটা প্রাবল্য একই দিকে হয়ে গেল, তাহলে ভিতরে কোথাও প্রাবল্য কি হবে না, শূন্য হবে না। সুতরাং আমার তাহলে ভিতরে এখন প্রাবল্য কি হচ্ছে না, শূন্য হচ্ছে না। এবার তাহলে আমরা লিখে ফেলি, বিপরীতধর্মী চার্জের জন্য সংযোগ রেখার ভিতরে কোথাও প্রাবল্য শূন্য হয় না। তাহলে প্রাবল্য শূন্য কোথায় হবে, সংযোগ রেখার যদি ভিতরে না হয়, সংযোগ রেখার বাইরে এসে প্রাবল্যটা শূন্য হবে। তাহলে চলেন এখন দেখি, যদি বিপরীতধর্মী চার্জ হয় সেক্ষেত্রে ম্যাথটা আমরা কিভাবে করব। চলেন আমি আপনাদেরকে ডিরেক্টলি ম্যাথ করতে শিখাই দিই। সো তাহলে আমরা এখন একটা ম্যাথ করব, আর একটা কোশ্চেন আমি ক্রিয়েট করি আপনাদের জন্য। সো কোশ্চেনটা হচ্ছে, ধরেন এখানে -16 কুলম্ব আর এখানে +25 কুলম্ব আছে। এখন প্রাবল্য শূন্য তো ভিতরে হবে না, তাহলে কোথায় প্রাবল্য শূন্য হবে, বাইরে হবে। তাহলে বাইরে কোন দিকে হবে, এই দিকে হবে নাকি এই দিকে হবে, 16 কুলম্বের এই পাশে হবে নাকি 25 কুলম্বের এই পাশে হবে। সব সময় মাথায় রাখবেন, বড় চার্জ হতে দূরবর্তী স্থানে প্রাবল্য শূন্য হবে। আমার তাহলে যে চার্জটা বড় তার থেকে বেশি দূরত্বে যে প্রাবল্যটা কি হবে, জিরো হয়ে যাবে। ওকে, এখন তাহলে দেখেন, খেয়াল করেন, আমাদের তাহলে এই যে 16 কুলম্বের এই পাশটায় প্রাবল্য শূন্য হবে, তাহলে 16 কুলম্বের এই পাশে যদি প্রাবল্য শূন্য হয়, সেক্ষেত্রে -16 কুলম্বের এই পাশে একটা +1 কুলম্ব রেখে দিই, আমরা +1 কুলম্ব রাখছি। তাহলে এই -16 কুলম্ব তাকে টানবে এই দিকে, এটা হচ্ছে E1, ধরেন এই 16 কুলম্বটা Q1 আর 25 কুলম্বটা হচ্ছে Q2, আর এই +25 কুলম্ব একে বিকর্ষণ করবে এই দিকে E2। এখন E1 এবং E2 যদি আমরা পরস্পর সমান করে দেই, এই মাঝখানের দূরত্বটা ধরেন 4 মিটার, এটা 4 মিটার, আর এই দূরত্বটাকে আমরা যদি x চিন্তা করি, এই দূরত্বটা হচ্ছে x মিটার, x। তাহলে দেখেন তো, E1 সমান E2 হচ্ছে আবারও, এবার তাহলে E1 মানে হচ্ছে k Q1 ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়ালস টু k Q2 ডিভাইডেড বাই 4 প্লাস x হোল স্কোয়ার। এখন আমার তাহলে Q1 হচ্ছে 16 বাই x স্কোয়ার ইকুয়ালস টু Q2 হচ্ছে 25 ডিভাইডেড বাই 4 প্লাস x হোল স্কোয়ার। এইবার এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 বাই এক্স ইকুয়ালস টু 5 বাই 4 প্লাস এক্স। 16 প্লাস 4x ইকুয়ালস টু কত, 5x। তাহলে x এর মান কত, 16 মিটার। তাহলে 16 মিটার দূরত্বে আমি কি পাবো, শূন্য প্রাবল্য বা নিরপেক্ষ বিন্দু পাবো। এখন মাইনুল হক একটা কমেন্ট করছেন, ভাইয়া বড় চার্জ বলতে কি প্লাস মাইনাস কাউন্ট করব? না ভাইয়া, প্লাস মাইনাস কাউন্ট করে বড় চার্জ না, এখানে হচ্ছে চার্জের মান। এই একটু সবাই খেয়াল করেন, এখানে আমাদের মাইনুল হক ভাই একটা সুন্দর কোশ্চেন করছে, সেটা হচ্ছে ভাইয়া বড় চার্জ বলতে কি প্লাস মাইনাস কাউন্ট করে করব? না, এখানে হচ্ছে যে চার্জের মানটা বড়, Q1 Q2 এর মধ্যে কোন চার্জের মান বড়, 25 কুলম্বের মান বড়, আমরা এখানে মান বড়টা নিব। এবার আমি আপনাকে একটা ছোট্ট সূত্র শিখিয়ে দিই আপনাদেরকে, একেবারে সুন্দর একটা ছোট্ট সূত্র শিখিয়ে দিব। যদি বিপরীতধর্মী চার্জ হয়,
তাহলে নিরপেক্ষ বিন্দু, তাহলে ফর অপোজিট চার্জ নিউট্রাল পয়েন্ট। ছোট মানের চার্জ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু বড় মানের চার্জ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব প্লাস এক্স হোল স্কোয়ার। এইটা আপনারা ইনশাল্লাহ মনে রাখলেই যে কোনো বিপরীতধর্মী চার্জের জন্য আপনারা কি বের করতে পারবেন? প্রাবল্য শূন্য বের করতে পারবেন। আচ্ছা, শম্পা সাহা একটা কোশ্চেন করছেন, ভাই রুট আসে নাই কেন এখানে? এখানে রুট আসে নাই এই কারণে, প্লাস মাইনাস আনি নাই এই কারণে আমরা দূরত্ব বের করতেছি। আমরা কি বের করতেছি? দূরত্ব বের করতেছি। এই যে দেখেন এইখানে যখন আমরা রুট ওভার বা বর্গমূল করি তখন কি প্লাস মাইনাস আসার কথা ছিল একটা। সো আগেও বলতেছি আবারও বলতেছি, এইখানে কেন প্লাস মাইনাস নাই? আমরা দূরত্ব বের করছি, দূরত্ব কখনো নেগেটিভ হবে না, তাই বর্গমূল করার পর প্লাস মাইনাস ব্যবহার করা হচ্ছে না। আমরা যদি দূরত্ব বের না করতাম তাহলে প্লাস মাইনাস করতাম। ওকে, সো আশা করি ইনশাল্লাহ সবাই বুঝছেন। এটা ছিল হচ্ছে আমার নিরপেক্ষ বিন্দু কিভাবে বের করব তার হিসাব নিকাশ। নেক্সট আমি যে জিনিসটা আপনাদেরকে পড়াবো, একটু আপনাদের বইটা খুলি, একটা জিনিস দেখাই। এই যে স্থির বিদ্যুৎ যে চ্যাপ্টারটা আপনাদের বইয়ে আছে, এই চ্যাপ্টারটায় স্থির বিদ্যুতে দেখেন আপনাদের বেশ কিছু বাংলা প্যাচাল আছে। গাণিতিক প্যাচাল যখন পারা হইছে, এই গাণিতিক প্যাচালে এই যে বল কিভাবে আসে, তারপর নিরপেক্ষ বিন্দু কিভাবে আসে, এই জিনিসপত্রগুলো আপনাদের বইয়েই ছিল। সো বইয়ের জিনিসগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এখন এই যে কিছু জিনিসপত্র আছে আপনাদের বইয়ে, যে কখন তড়িৎ ক্ষেত্র কিরকম হয় সেটা হচ্ছে দেখানো হয়েছে এইখানে। সো এগুলো আপনারা পড়বেন। আমি এখন যেখানে চলে যাব নেক্সট, সেটা হচ্ছে বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল বা কি বিভবে যাব, যে কোথাও আমার বিভবটা কি কি মিন করে, এবং বিভবের সঙ্গে আরও একটা বস্তু আছে এখানে, সেটা কি ধারক। সো আমরা বিভব এবং ধারক এই দুইটা জিনিস দেখব। চলেন তাহলে বিভব কি ধারক কি এই দুইটা জিনিসের কনসেপ্টে যাই। জুহায়ের জিয়ান সিন্দিত, ভাইয়া সূত্রটা আরেকবার দেখাবো না কেন? দেখাবো না, আমি ক্লাসের শেষে পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে ইচ্ছা মতো সারাদিন ধরে সূত্রের দিকে তাকিয়ে থাকতে পারবেন। আমি কিছু কমেন্ট দেখতেছি, একজন বলতেছে আমাকে দাঁড়াইতে, ভাই দাঁড়াইতে কষ্ট লাগে, দাঁড়াইতে পারবো না। কিছু বলছে ভাই একটু দাঁড়ান, কেন দাঁড়াবো, বসে আছি। আর আরেকজন জিজ্ঞেস করছেন জুহাইর জিয়ান সিন্দিত, ভাইয়া সূত্রটা আরেকবার দেখান। ভাইয়া রে, ক্লাসের শেষে আমি পিডিএফ দিয়ে দিব, টেনশন নেন না। পিডিএফ নামে সূত্র একবার না, সারাদিন এভাবে সূত্রের দিকে তাকায় থাকতে পারবেন। ওকে, ঠিক আছে, এখন আমরা যাই আগাই সামনে। বিভব কি, বিভব থেকে কি কি টাইপের ম্যাথ হতে পারে সেটা আমি দেখাচ্ছি। বিভব, তড়িৎ বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল। আচ্ছা, আমাদের যে ইলেকট্রিক পটেনশিয়াল আছে, এই ইলেকট্রিক পটেনশিয়ালটা কি সেটা আগে একটু বুঝে নেই। পটেনশিয়াল, একটু মজা করে নেই। দেখেন এই যে পটেনশিয়াল, এটা কি শিয়াল না? আমি এটাকে বলি হচ্ছে সম্ভাবনাময় শিয়াল। পটেনশিয়াল হচ্ছে সম্ভাবনাময় শিয়াল, যাই হোক। এখন এইখানে তড়িৎ বিভব যেটা আছে, এই তড়িৎ বিভবটা হচ্ছে ধরেন
কোথাও আপনি একটা চার্জ রাখলেন, এখানে একটা চার্জ রাখছেন, ধরেন এটা একটা প্লাস চার্জ, প্লাস কিউ চার্জ রাখছেন। এখন এই প্লাস কিউ চার্জের চারপাশে একটা এলাকা জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সো কোনো একটা চার্জ যদি কোথাও রাখা হয়, তাহলে আপনার কোনো একটা চার্জ যদি কোথাও আমরা রাখি, তার চারপাশে কি তৈরি হবে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ওই তড়িৎ ক্ষেত্রে আমি যদি একটা একক ধনাত্মক চার্জ নিয়ে আসি, কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক চার্জ অসীম থেকে আনতে যে কৃতকাজ, সেটাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। সো আমি সংজ্ঞাটা লিখতেছি, ডেফিনেশনটা লিখলে ক্লিয়ার হয়ে যাবে। অসীম হতে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। সো আসলে বিভবটা কিছুই না, বিভব হচ্ছে কৃতকাজ। সো আমি অসীম থেকে একটা একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতেছি, আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে এটাকেই বলা হবে ওই বিন্দুর কি? কৃতকাজ বা বিভব। সুতরাং আমরা তাহলে যদি এইখানে বিভবটাকে ভি দ্বারা সূচিত করি, ভি ইকুয়ালস টু কে কিউ ডিভাইডেড বাই আর, যেখানে আরটা হচ্ছে যে দূরত্বে চার্জটাকে নিয়ে আসতেছি সেটা। এই যে আপনারা এইটুকু মাথায় রাখলেই হবে। অসীম থেকে কেন? কারণ হচ্ছে এই যে এইখানে ডেফিনিশনটা এইটা, অসীম থেকে কারণ হচ্ছে ডেফিনিশনটা এইটা। গিয়াসউদ্দিন ভাইয়া, আপনার ভিডিও ব্লার মানে হচ্ছে কোনো কারণে আপনার নেটে হয়তো বা ট্রাবল হচ্ছে, কারণ আমার কাছে ভিডিও ঝকঝকে পরিষ্কার, আমি তো দেখতেছি, আমি ভিডিও পরিষ্কারই দেখতেছি ভাইয়া। এখন দেখেন, অসীম থেকে কেন আনা হয়েছে? অসীম থেকে আনা হয়েছে কারণ হচ্ছে এটা ডেফিনেশন, বিভবের ডেফিনেশন এইটা, অসীম থেকে আনতে হবে। সো এইটা কেন অসীম থেকে সেটা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, এটা হচ্ছে বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন, তাদেরকে কবর থেকে তুলে এনে তারপর জিজ্ঞেস করবেন এই বেটা কেন অসীম থেকে বললি, কেন সসীম থেকে বললি না। এখন দুইটা জিনিস মাথায় রাখবো, চলেন কাজের জিনিস শিখি। ধনাত্মক চার্জের জন্য বিভব ধনাত্মক, তার মানে ফর পজিটিভ চার্জ পটেনশিয়াল পজিটিভ। আর ঋণাত্মক চার্জের জন্য বিভব ঋণাত্মক। ফর নেগেটিভ চার্জ পটেনশিয়াল নেগেটিভ। এখন তাহলে আমি যদি কোনো এক জায়গায় একটা চার্জ রাখি, ধরেন এখানে একটা প্লাস 16 কুলম্ব চার্জ রাখলাম, এখান থেকে 4 মিটার দূরত্বে একটা বিন্দু পি বিন্দুতে বিভব কত? তাহলে ভি সমান কে কিউ বাই আর। কে কেটা হচ্ছে এখন কত দিব? কে এর মানটা হচ্ছে 9 × 10⁻৯, কিউ হচ্ছে 16, আর আর হচ্ছে 4, 36 × 10⁻৯ বিভব হচ্ছে ভোল্ট। আর যদি এখানে আমি নেগেটিভ চার্জ রাখতাম, -16 কুলম্ব রাখতাম, ধরেন এখানে আমি -16 কুলম্ব রাখবো, ফর -16 কুলম্ব,
মিটার দূরত্বে এই পি বিন্দুতে বিভব ভি কষ্ট। এখন দেখেন চার্জটা ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। তাহলে যখন ঋণাত্মক হয়ে যাবে তখন মাইনাস কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, মাইনাস 9 ইন্টু 10^9, কিউ হচ্ছে 16 আর হচ্ছে 4, সো মাইনাস 36 ইন্টু 10^9 ভোল্ট। সো এটা মাথায় রাখবেন, ধনাত্মক চার্জের জন্য আমাদের যে বিভব সেই বিভবটা হবে ধনাত্মক, আর ঋণাত্মক চার্জের জন্য বিভবটা হবে কি ঋণাত্মক। ওকে, এখন আসেন সবচেয়ে মজার পার্টে আসবো। আমি এইটার জন্য ওয়েট করতেছিলাম আজকে পুরো ক্লাস জুড়ে। ধরেন আমি এইখানে একটা চার্জ রাখলাম +20 কুলম্ব। এই 20 কুলম্ব চার্জ থেকে এইখানে একটা বিন্দু আছে, ধরেন পি বিন্দু। এই পি বিন্দুটা আছে 10 মিটার দূরত্বে। এই 10 মিটার দূরত্বে একটা +2 কুলম্ব চার্জ রাখা আছে। এইটাকে পি থেকে কিউ বিন্দুতে আনবো। আমি পি থেকে কিউ বিন্দুতে একটা চার্জ আনবো। কিউ বিন্দুতে, এটা হচ্ছে কিউ বিন্দুটা 6 মিটার দূরত্বে অবস্থিত। এই +2 কুলম্ব চার্জকে পি হতে কিউ বিন্দুতে আনতে কৃত কাজ কত? +2 কুলম্ব চার্জকে পি হতে কিউ বিন্দুতে আনতে কৃত কাজ কত? তাহলে আমি পি হতে আমরা কিউ বিন্দুতে যখন আসব তখন কি করব? কৃত কাজটা বের করব। এখন তাহলে দেখেন, পি থেকে কিউতে আসতেছি। কোথায় আসতেছি? পি থেকে কিউতে। পি থেকে আনতেছি কোথায়? কিউতে। তাহলে অলওয়েজ খেয়াল রাখবো, কৃত কাজ ইকুয়ালস টু চার্জ ইনটু বিভব পার্থক্য। যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে চার্জ ইনটু বিভব পার্থক্য। ঠিক আছে? এখন দেখেন, যদি কৃত কাজটা চার্জ ইনটু বিভব পার্থক্য হয়, চার্জটা এখানে কত? 2 কুলম্ব, 2 কুলম্ব। বিভব পার্থক্য কিউ বিন্দুতে আসলাম, ভি কিউ, মাইনাস কোন বিন্দু থেকে আসছি? পি বিন্দু থেকে, 2 কুলম্ব ভি কিউ মাইনাস ভিপি। এখন ভিপি সমান কত? ভিপি সমান হচ্ছে কে ইন্টু 20 কুলম্ব ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে 10, তাহলে 18 ইন্টু 10^9। আর ভিকিউ কে ইন্টু 20 ডিভাইডেড বাই 6, তার মানে 9 ইন্টু 10^9 ইন্টু 20/6। তাহলে এখন আমি 20/6 কে যদি 9 দ্বারা গুণ করি, 180/6 করলে কত হয় দেখেন তো? 180 কে 6 দিয়ে গুণ করলে এটাকে পাবে হচ্ছে 30 ইন্টু 10^9। তাহলে এখন এইখানে ইকুয়ালস টু দিলে 2 ইন্টু ভিকিউ হচ্ছে 30, ভিপি হচ্ছে 18 ইন্টু 10^9, সো 12 দুগুণা 24 ইন্টু 10^9 এত জুল কাজ করতে হবে আমার পি থেকে কিউতে কি আনতে? চার্জটা আনতে হলে। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে একটা তড়িৎ ক্ষেত্রে যদি একাধিক চার্জকে মুভ করতে হয় তখন কিভাবে আমার কৃত কাজটা বের হবে সেইটার হিসাব। ঠিক আছে? আমি পুরা জিনিসটা আরেকবার রিপিট করতেছি। দেখেন, তড়িৎ বল নিয়ে যখন কাজ করছি তখন প্লাস মাইনাসের আমার দরকার ছিল না, কারণ বলটা হচ্ছে ভেক্টর রাশি। আমি গোটা জিনিসটা আরেকবার বলতেছি, এটা আপনারা এইচএসসিতে যখন পড়বেন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতে এটা খুব কাজে লাগবে। আমি যখন তড়িৎ বল নিয়ে কাজ করতেছি, তড়িৎ প্রাবল্য নিয়ে কাজ করতেছি, বল বা প্রাবল্য ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি হওয়ার কারণে ওটার মানও আছে, দিকও আছে। আমরা শুধুমাত্র মান নিয়ে চিন্তা করতেছিলাম প্রাবল্য বা বলে। ওইখানে কিন্তু আমরা এই জন্য প্লাস মাইনাস চার্জের কোনটা কত ব্যবহার করি নাই, দরকার নাই, কারণ আমরা ভেক্টর নিয়ে কাজ করতেছিলাম, শুধু মান নিয়ে কাজ করতেছিলাম।
কিন্তু যখন আমি বিভব নিয়ে কাজ করতেছি, বিভবটা কি রাশি? স্কেলার রাশি। এখানে কিন্তু শুধু মান আছে, এটার কোনো দিক নাই। এই কারণে আমার প্লাস মাইনাস দুইটাই কনসিডার করতে হচ্ছে। সুতরাং বিভবের বেলায় ধনাত্মক চার্জ হলে বিভব হবে ধনাত্মক, ঋণাত্মক চার্জ হলে বিভব কি হবে? ঋণাত্মক। সো বিভবের বেলায় প্লাস মাইনাস নিয়ে চিন্তা করব, কিন্তু বল বা প্রাবল্যের বেলায় প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। সো আশা করি ইনশাল্লাহ জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন লাস্ট একটা জিনিস আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ধারক, ধারকের ধারকত্ব। সো ধারক জিনিসটা কি? ধারক হচ্ছে যে বস্তুটা চার্জ সঞ্চয় করে রেখে শক্তি সঞ্চয় করে রাখে, তাকেই অ্যাকচুয়ালি আমরা কি বলি? চার্জ যখন সঞ্চয় করে রাখে, এই চার্জ সঞ্চয় করে রেখে শক্তিটাকে যে সঞ্চয় করে রাখতে পারে, এটাকেই বলা হয় ধারক বা ক্যাপাসিটর। সো ধারক বা ক্যাপাসিটর হচ্ছে চার্জ স্টোর করে রাখার মাধ্যমে শক্তি সঞ্চয় করে রাখার যে কৌশল, সেটাই হচ্ছে কি ধারক বা ক্যাপাসিটর। এখন একটা ক্যাপাসিটর কিভাবে কাজ করে সেই ডিটেলসে আমি যাব না, আপনাদের এখন দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স, সেই ক্যাপাসিটেন্সটা কত সেটা এক নাম্বার, এবং আরেকটা হচ্ছে ক্যাপাসিটরে কতটুকু এনার্জি থাকে সেইটা। সো ক্যাপাসিটর সি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কিউ ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে ক্যাপাসিটরের অরিজিনাল সূত্র। তাহলে কিউ সমান সিভি, এখন ভি সমান কে কিউ বাই আর পড়ে আসছি, তাহলে সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই কে কিউ বাই আর। তাহলে এখানে আমরা আর বাই কে পাবো। এটা হচ্ছে ধারকের ধারকত্ব। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। আর ধারকের সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার। আপনাদের এগুলা জানলেই হবে, বুঝতে পারছেন? এখন এইখানে জুবায়ের রহমান রাফি, ক্যাপাসিটর আর ব্যাটারি কি একই? অবশ্যই না, ব্যাটারি অন্য জিনিস। ব্যাটারি আর ক্যাপাসিটর সম্পূর্ণ ভিন্ন জিনিস। সো ব্যাটারি কি সেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। ক্যাপাসিটরটা হচ্ছে কি, ও চার্জ ধারণ করে রাখে। আচ্ছা, আমি একটু ক্যাপাসিটর এবং ব্যাটারির মধ্যে তফাৎটা বুঝিয়ে বলতেছি। দেখেন, একটা কোশ্চেন আসছে ক্যাপাসিটর আর ব্যাটারি কি এক কিনা? এক না। ব্যাটারির যে ভোল্টেজ এটা চেঞ্জ হয় না। মানে জিনিসটা হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝায় বলি, বুঝবেন। একটা হচ্ছে, ধরেন পানির ট্যাঙ্ক। পানির ট্যাঙ্কে আপনি পানি রাখলেন, যখন ট্যাঙ্ক থেকে পানি ব্যবহার করতে থাকবেন ট্যাঙ্কের পানি কি কমতে শুরু করবে না? আবার ট্যাঙ্কে পানি ঢালতে হবে। সো যদি কোনো এক জায়গা থেকে এনার্জি নিয়ে নেওয়ার পরে সেটার চার্জ কমে যায়, সেটা হচ্ছে ধারক। সো ধারকে সবসময় পানিটা নাই হয়ে যাচ্ছে, ট্যাঙ্ক পানি খরচ করে ফেললেই ট্যাঙ্কের পানি কমে যাচ্ছে, এটা হচ্ছে ধারক। ওকে চার্জিত করতে হয় বারবার। কিন্তু ব্যাটারির অ্যাকচুয়ালি চার্জ সহজে কমে না। ব্যাটারি তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চার্জটা কি করে রাখতে পারে? একই লেভেলে স্টোর করে রাখতে পারে। সো আমরা সবসময় মাথায় রাখবো, ক্যাপাসিটর বা ধারক থেকে শক্তি ব্যবহার করে ফেললে ধারকের শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাটারি একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত যতই ব্যবহার করেন না কেন তার বিভব বা ভোল্টেজ সেম থাকবে। সো এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। আজকের ক্লাস এই পর্যন্তই। আর না, কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টার মতো হয়ে গেছে মেবি, আমিও টায়ার্ড হয়ে গেছি। এখন আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে। সো ঘোষণাটা কি? ঘোষণাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের তো মোটামুটি এসএসসির রেজাল্ট আল্লাহর রহমতে হয়ে গেছে, তার মানে এখন কি? পড়ালেখা করার সময়। এখন কলেজ কবে খুলবে, খোলা তো দূরে থাক, আগে ভর্তি প্রক্রিয়া আপনাদের শুরু হয় নাই। সো আমি যারা নটরডেম এবং হোলি ক্রসের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি। ভর্তি পরীক্ষা হবে কি হবে না, এই টাইপ কোশ্চেন যারা করেন তাদেরকে আমার মারতে মনে চায়। হইলে কি আর না হইলে কি, তুই বেটা প্রিপারেশন নে, প্রিপারেশন নিতে দোষ কোথায়? সো এই কোশ্চেনটা করবেন না ভর্তি পরীক্ষা হবে কি হবে না, আপনি ধরে নেন ভর্তি পরীক্ষা হবে। সো এখন কিছু কথা বলবো, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনার লাইফের জন্য গাইডলাইন। হোয়াট আই ডিড ইন মাই লাইফ, আমি আমার লাইফে কি করে আসছি, বা আমি যারা আমার ফ্রেন্ডরা আছে খুব সাকসেসফুল ফ্রেন্ড,
মানে কিরকম সাকসেসফুল ফ্রেন্ড? যারা বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হইতো, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 থেকে 10-এ থাকতো, যারা বুয়েটের প্রথম 1-2 এর মধ্যে থাকতো, বা যারা এখন ক্যারিয়ারে লাইফে অনেক দূরে আছে, তাদের এক্সাম্পল দেয়। আমার এক্সাম্পল দিলে আপনারা শুনবেন না। আরে মিয়া, আপনি তো পড়ান, কিছু তো করতে পারেন নাই। সো এখন দেখেন, আমি আবার ওই ফ্রেন্ডদের এক্সাম্পলগুলো দিব। নাম্বার ওয়ান, সব সময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি হয় যে সে যে কোনো সিনারিওতে উতরে যেতে পারে। পজিটিভ সিনারিও না, একদম এক্সট্রিম নেগেটিভ হইলেও সেটার জন্য যদি আপনার প্রিপারেশন থাকে, ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসবেন। সো আপনারা সবচেয়ে খারাপ সিনারিও চিন্তা করে প্রিপেয়ার্ড হন, যে পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা হবে, এবং খুব কঠিন একটা ভর্তি পরীক্ষা হবে, সেইটা চিন্তা করে আপনি প্রিপারেশন নিতে থাকেন। তাহলে সুবিধাটা কি? যদি ভর্তি পরীক্ষা হয় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি প্রিপেয়ার্ড। আর না হলে তো না হইলো। সো সবসময়ই সবচেয়ে খারাপটা চিন্তা করে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? ভালোটা চিন্তা করার দরকার নাই যে পরীক্ষা না হলে তো ওরে মজা। সো আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেন। এই কোশ্চেন জিজ্ঞেস করেন না কাইন্ডলি, ভাইয়া পরীক্ষা হবে কি হবে না। আরে হোক না হোক, আপনার প্রিপারেশন থাকুক। এক। 2 নাম্বার, এইচএসসির পড়া পুরো দমে শুরু করে দেন। কেন শুরু করে দিবেন? হঠাৎ করে যখন কলেজটা খুলবে অনেক মাস পরে, যে স্যাররা কিন্তু ধুমায় পড়াইতে শুরু করবে, কারণ সিলেবাস শেষ করতে হবে। তখন স্যাররা কিন্তু টানবে, টানলে আপনি কিন্তু তখন তাল মিলাইতে পারবেন না। কারণ আমরা না, স্যাররা একটা খারাপ প্রজাতি। আমরা স্যাররা খুব দুষ্ট প্রজাতি। কেন দুষ্ট প্রজাতি? আমরা এটা চিন্তা করি না একটা ছেলে বা মেয়ে মাথায় কতটুকু নিতে পারবে। আরে পড়াইতে পারতেছি, পড়ায়া যাই। আমি জিনিসটা আপনাদেরকে দিয়েই বুঝাই। ধরেন আপনাকে যদি বলা হয় ক্লাস 6-এর একটা বাচ্চাকে পড়াইতে, আপনি বলবেন দূর ঘোড়ার ডিম, ও তো কিছু পারে না। ওর যে পড়াবো ওই সহজ ম্যাথ পারতেছে না। এখন 6-এর ম্যাথ বই করতে আপনার লাগবে 2 দিন। কিন্তু ক্লাস 6-এ থেকে কি আপনি 6-এর ম্যাথ বইটা 2 দিনে করতে পারতেন? পারতেন না তো, তখন 6-এর পড়াটা আপনার কঠিন লাগতো। সো এটাকে বলা হয় কমিউনিকেশন গ্যাপ। আমি আমার জায়গা থেকে এইচএসসির বইয়ের সব কিছু আমার জন্য সোজা, রে ধুর এটা পারস না। কিন্তু আমি যখন এইচএসসিতে পড়ছি, তখন কি আমার কাছে সোজা ছিল এত? হ্যাঁ, তখনও সোজা ছিল। কিন্তু এখন যেমন আমার পুরা মাথায় আল্লাহর রহমতে সম্পূর্ণ বইটা আছে, তখন তো ছিল না। সুতরাং আমরা যখন টিচাররা পড়াই, অনেক সময় ভুলে যাই যে আমি পড়াচ্ছি ক্লাস 11-এর বাচ্চা কাচ্চাকে। সকল টিচারের মাথায় এটা থাকে না। সো এই কারণে আপনারা হঠাৎ করে প্রেসারে পড়ে যেতে পারেন। এখন প্রেসারে যাতে না পড়েন, সেই জন্য আপনার যেটা করতে হবে, আপনি ক্লাস 9-10-এর বইপত্রগুলো তো রিভিশন এই যে করতেছেন, রিভিউ করতেছেন, এইচএসসির পড়া পূর্ণ দমে শুরু করে দেন। একদম সম্পূর্ণ পূর্ণ উদ্যমে এইচএসসির পড়া শুরু করেন। এখন যেহেতু আমি পদার্থবিজ্ঞান পড়াই, আমি আপনাদের এইচএসসির অলরেডি ক্লাস শুরু করে দিছি। অলরেডি আমার 2টা ব্যাচ রানিং। আমি 3 নাম্বার আরেকটা ব্যাচ শুরু করব নেক্সট রবিবারে। এই যে রোববার আসতেছে, এই রোববার থেকে আরেকটা ব্যাচ শুরু করব, একেবারে শুরু থেকে পড়াবো ফিজিক্স। সো ওই ব্যাচটা আমার শুরু হবে রোববার দিন থেকে। ক্লাস টাইমটা বলে দিচ্ছি, সকাল 9টা থেকে সকাল 10:30, রবিবার এবং মঙ্গলবার 2 দিন ক্লাস নিব। সো আমার এইচএসসি যারা, এই যে নতুন এইচএসসি ফার্স্ট ইয়ার, তাদের জন্য বাংলা ভার্সনের একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি আমি। রবিবার আর মঙ্গলবার সকাল 9টা থেকে 10:30টায় ক্লাস শুরু, নেক্সট রোববার থেকে। ওই ক্লাসটা হবে ফেসবুকে, এই যে এখানে যেমন ফেসবুক লাইভ, ওই ক্লাসগুলো ফেসবুক লাইভ। ক্লাসের গ্রুপের লিঙ্কটা আমি একটু পরে, পিডিএফ ফাইলটা যখন আপলোড করব, ওই পিডিএফ ফাইলের সঙ্গে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। যারা আমার সঙ্গে এইচএসসির ফিজিক্স পড়তে ইন্টারেস্টেড একেবারে শুরু থেকে, তারা গ্রুপটায় কাইন্ডলি জয়েন করবেন। আর অনেকে বোধহয় আছেন অলরেডি কন্টিনিউ করতেছেন, বেশ কয়েকজনকে দেখলাম, আমার দেখে চেনা চেনা লাগলো যে এরা আগে থেকে পড়তেছে। এরা তো আছেন, তারা থাকেন, তারা তাদের গ্রুপে থাকেন, নতুন করে নতুন গ্রুপে যাওয়ার দরকার নেই। যারা একেবারেই আমার সঙ্গে পড়া কন্টিনিউ করতে করেন নাই এখনো, তারা চাইলে আমার সঙ্গে এই যে নতুন ব্যাচে পড়ালেখা শুরু করতে পারেন, ঠিক আছে? আর ইংলিশ ভার্সনের জন্য, যেহেতু ইংলিশ ভার্সন আলাদা ব্যাচ না হলে আসলেই মুশকিল, আমি বুঝি। আমি পড়ানোর মাঝখানে আমি কমেন্ট দেখতেছিলাম যে ভাইয়া ইংলিশ ভার্সনের কি হবে। দেখেন ভাইয়া, যখন আপনি বাংলা ভার্সনের সঙ্গে পড়তেছেন, আমি বাংলা ভার্সনের সঙ্গে ইংলিশ টার্মগুলো যথাসাধ্য লেখার চেষ্টা করছি, কিন্তু পুরাটা ইংরেজিতে পড়াতে গেলে তো বাংলা ভার্সনের এরা সমস্যায় পড়ে যাবে না? সো ইংলিশ ভার্সনের আমি একটা আলাদা ব্যাচ করব, যদি আপনারা পর্যাপ্ত সংখ্যক মানুষজন হন। সো আমি ইংলিশ ভার্সনের জন্য এইখানে একটা ফর্ম ফিল আপের ব্যবস্থা রাখবো। যদি ন্যূনতম 20 জন আপনারা আগ্রহী হন ইংলিশ ভার্সনের, তাহলে আমি ইংলিশ ভার্সনের জন্য একটা আলাদা ব্যাচ খুলব। সো এই হচ্ছে সব জিনিসপত্র।
ঠিক আছে? ওকে, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আর মাঝখানে একটু বকছি, বকার জন্য আমি মন থেকে দুঃখিত। আমি আসলে কাউকেই বকতে চাই না, ভাইয়া এবং আপুরা। সো আমি মাঝখানে যে একটু ক্ষেপে গেছিলাম, একটু রেগে গেছিলাম, ওইটার জন্য আমি আশা করব ইনশাল্লাহ সবাই আমাকে মন থেকে ক্ষমা করে দিবেন। কেউ মনে কোনো কষ্ট রাখবেন না। যদি কষ্ট দিয়ে থাকি, কষ্ট দেওয়ার জন্য আমি আমার মনের ভিতর থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে কষ্ট পেলে কষ্টের জন্য মাফ করে দিবেন ইনশাল্লাহ। আর যদি বেশি কষ্ট থাকে আমাকে ইনবক্স করে বলবেন, ভাই হয় নাই মাপ চাওয়া, আর একবার মাপ চান, তাও করব। কিন্তু মনে কষ্ট রাখবেন না, তাহলে এই পার না আমি ওই পারে যে আটকে যাব, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।